আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ দুপুর প্রিয় দর্শক, প্রতিদিনকার ২১শে নিয়মিত সরাসরি সম্প্রচারিত ২১শে দুপুর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে ২১শে দুপুর দেখছেন। শুভ দুপুর প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত থাকবেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবারের আয়োজন এই দিনে পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যু শ্রদ্ধাঞ্জলি। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন। তার এই চলে যাওয়া আমাদের বাংলা চলচ্চিত্রে অপূরণীয় এক ক্ষতি, যে ক্ষতি পূরণ করা একেবারেই সম্ভব নয়, কিন্তু তার কর্ম এবং তার অভিনয়ের দ্বারা পৃথিবীর কোটি কোটি মানুষের মনে তিনি আজীবন বেঁচে থাকবেন। তার এই মৃত্যুতে আমরা ২১শে পরিবার শোকাহত এবং তার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যিনি একাধারে বৈজ্ঞানিক, রাজনীতিক, কূটনীতিক, মুদ্রাকর, লেখক ও দার্শনিক ছিলেন। বিজ্ঞানের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা, ভাবনা ও পরীক্ষা নিরীক্ষা করতেন। খুব উঁচু দরের কারিগরও ছিলেন ফ্রাঙ্কলিন। নিজের ব্যবহারের জন্য তিনি প্রথম বাইফোকাল চশমা তৈরি করেছিলেন। তড়িৎ বিজ্ঞান সম্বন্ধে তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। লিডেঞ্জার নামক এক যন্ত্রের সাহায্যে পরীক্ষা চালিয়ে তিনি বিদ্যুৎ শক্তির অবিনশ্বরতা প্রমাণ করতে সক্ষম হন। সুউচ্চ অট্টালিকাকে বজ্রাঘাতজনিত ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম বজ্রবাহী দণ্ড আবিষ্কার করেন। এই প্রতিভাবান ১৭০৬ সালের ১৭ই জানুয়ারি আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেন। ফ্রাঙ্কলিন কবিতা ও রম্য রচনাও লিখতেন, সেগুলো পাঠক মহলে জনপ্রিয়তাও পায়। তিনি আমেরিকার সংবিধান রচনায় বিশেষ অবদান রাখেন। ১৭৯০ সালের ১৭ এপ্রিল ৮৪ বছর বয়সে এই অসামান্য ও বহুমুখী প্রতিভাধর মানুষটি মৃত্যুবরণ করেন। আজ তার জন্মদিন, জন্মদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত ২১শে দুপুরে। ধন্যবাদ। প্রথমে আমরা নেটওয়ার্কিং নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু আসলে আমরা জানি সবাই যে বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন আজকে কিন্তু চলে গেছেন আমাদের মাঝ থেকে। এটা আসলে কতখানি ক্ষতি আমাদের হয়েছে সেটা আসলে এখন বুঝবার হয়তো সময় না আসলো, পরে আমরা হয়তো অনেক ভালোভাবেই বুঝতে পারবো। আপনি যদি কিছু বলতেন। বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের এই প্রয়াণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি। এবং এই জাতীয় মহানায়িকা আসলে যুগে যুগে খুব বেশি আমরা দেখি না। তো তার এই যে ক্যারিশম্যাটিক এবং তার যে অভিনয়ের যে দক্ষতা, তার যে অভিনয়ের যে শৈল্পিকতা, সেটা আসলে মানে পূরণ হওয়া খুবই, আমি মনে করব যে হবে কিনা আদৌ সেটা আমাদের জানা নেই। তো আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরাও আসলে তাই আসলে প্রত্যাশা করছি এবং আমাদের ২১শে পরিবার থেকে আমরা গভীরভাবে শোকাহত। আচ্ছা, এবার একটু আমি আসলে আসতে চাচ্ছিলাম যে আমাদের তথ্য প্রযুক্তি নিয়ে। একবিংশ শতাব্দী হচ্ছে তথ্য প্রযুক্তির, সেই জায়গা থেকে যদি জানতে চাই যে বাংলাদেশের তথ্য প্রযুক্তির সম্ভাবনা কতটুকু, আসলে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন? বাংলাদেশে আসলে তথ্য প্রযুক্তির সম্ভাবনা আসলে অপার সম্ভাবনাময় একটি খাত। এই সম্ভাবনাময় খাতটিকে ইতিমধ্যে সরকার একটা থার্ড সেক্টর হিসেবে ঘোষণা করেছে এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি গ্রহণ করেছে। তো এই থার্ড সেক্টর হিসেবে এই খাতটিকে আইডেন্টিফাই করা অপার সম্ভাবনার কারণেই, এবং সেই লক্ষ্যে বেশ কিছু উদ্যোগও গ্রহণ করা হয়েছে। অপার সম্ভাবনার যে বিষয়টি, সেটিকে আমি দুটি ভাগে ভাগ করতে চাই। একটি হচ্ছে আভ্যন্তরীণ বাজার, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বাজার। আভ্যন্তরীণ বাজার হিসাবে আমি বলতে চাই, বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে আইসিটির ব্যাপক প্রয়োগ ঘটিয়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে
একটি বিশাল ভূমিকা রাখতে পারে। আচ্ছা। এবং এইখানে প্রচুর পরিমাণ কাজ রয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এই আভ্যন্তরীণ বাজারকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করতে পারি, তাহলে আমাদের যে দক্ষতা, আমাদের যে অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে এই দেশের জনমানুষের যে জীবন মান, সেটার উন্নয়ন করা যাবে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আরেক ধাপ এগিয়ে যাব। এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আন্তর্জাতিক বাজারে যে বিপুল তথ্য প্রযুক্তির কাজ রয়েছে, সেই কাজগুলোকে আমরা সঠিকভাবে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্পন্ন করতে পারবো এবং বিনিময়ে আমরা পাবো প্রচুর বৈদেশিক মুদ্রা, যেই বৈদেশিক মুদ্রার ফলে বাংলাদেশ একটি বিপুল ভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এবং সম্ভাবনাময় একটি জায়গা যেতে পারে। কিন্তু এই যে সম্ভাবনাময় আপনি কথা বলছিলেন, বিশ্বায়নের যুগে কিন্তু আসলে আমরা অনেক পিছিয়ে আছি। বাংলাদেশ তথ্য প্রযুক্তির দিক থেকে কিন্তু অনেক পিছিয়ে আছি। সেই জায়গা থেকে আসলে সম্ভাবনা বা এই যে চ্যালেঞ্জে মোকাবেলা করতে আমরা কতটুকু আসলে সক্ষম? সেটা অবশ্যই সক্ষম। তার পূর্বে আমি আরেকটি সম্ভাবনার ক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই। জাস্ট একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স। গত এই লাস্ট অর্থ বছরে বাংলাদেশ 100 মিলিয়ন, দ্যাট ইজ $1 বিলিয়ন সফটওয়্যার এবং আইটি সার্ভিস এক্সপোর্ট করে অর্জন করেছে, যেটা আমাদের পাশের দেশ ভারতে প্রায় 100 বিলিয়ন। তার মানে হচ্ছে 100 গুণ বেশি। আচ্ছা। যেখানে আমি বলবো যে বাংলাদেশের যে জনসংখ্যা, সেটা কিন্তু প্রায় 16 কোটি। ইন্ডিয়াতে হচ্ছে প্রায় 120 কোটির উপরে। তার মানে আমাদের চাইতে 8 গুণ মাত্র তাদের জনসংখ্যা, কিন্তু তাদের সফটওয়্যার এক্সপোর্ট বা আইটি সার্ভিসেস এক্সপোর্ট কিন্তু আপনার 100 বিলিয়ন, তার মানে 100 গুণ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে 1 বিলিয়ন, এইটাকে কিন্তু ইজিলি জনসংখ্যার সমানুপাতিক হারে যদি আমরা চিন্তা করি, তাহলে মিনিমাম আপনার $12-13 বিলিয়ন হওয়া উচিত। এবং $12-13 বিলিয়ন মানে হচ্ছে বাংলাদেশের যে বাজেট এক বছরে, সেটার প্রায় অর্ধেক যোগান দিতে সক্ষম হবে। তো এই যে বাজার সারা বিশ্বব্যাপী, এই বাজারকে ধরতে হলে আমি যেটা আগে প্রথমবার বলেছি যে আভ্যন্তরীণ খাতকে, আইটি খাতকে ব্যাপকভাবে আইটি প্রচলন করতে হবে এবং এইটার দক্ষতা এবং এটার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক বাজারের যে হিউজ কাজ, সেটাকে ধরতে হবে। একটি বিষয় এখানে বলা দরকার, আমরা অনেকেই বাংলাদেশের জনসংখ্যাকে বার্ডেন মনে করি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই জনসংখ্যাকে বার্ডেন কখনোই মনে করি না। কারণ জনসংখ্যা কিন্তু অনেক দেশের অনেক ধরনের সম্পদ আছে, বাট সেই সম্পদ, জনসংখ্যার সম্পদ আমি ব্যক্তিগতভাবে সবসময় সবচাইতে বেশি বড় সম্পদ বলে মনে করি, যদি তাদেরকে স্কিল করা যায়, মতো যদি তাদেরকে ব্যবস্থাপনা এবং তাদেরকে স্কিল করা যায়। তো বাংলাদেশে এই অপার সম্ভাবনাময় খাতটিকে, আমাদের এই যে জনসংখ্যা, বিশেষ করে আমাদের দেশে যে প্রায় 65% যুব সমাজ, তাদেরকে যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারি, তাদেরকে যদি আমরা সঠিক দিক নির্দেশনা দিতে পারি এবং তাদেরকে যদি এই তথ্য প্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে এই যে অপার সম্ভাবনাময় যে খাতটি বাংলাদেশে অলরেডি বিভিন্ন গভর্নমেন্ট, যেমন বিএনপি গভর্নমেন্টের সময় এটাকে থার্ড সেক্টর হিসেবে ঘোষণা করেছে, এই সরকার তার গত আমলে আরেক ধাপ এগিয়ে ডিজিটাল বাংলাদেশ হিসেবে কর্মসূচি হাতে নিয়েছে। আমরা সেই জায়গায় যাব, কিন্তু তার আগে আমি একটু জানতে চাইছি যে আপনি বলছেন অপার সম্ভাবনাময় একটি খাত হতে পারে, এই ক্ষেত্রে সরকারি বা বেসরকারি ভাবে কতটুকু উদ্যোগ নেওয়া হচ্ছে? যেহেতু আপনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন, আপনার কি মনে হয়? তো সেটা যেটা বলছিলাম যে থার্ড সেক্টর এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণার মাধ্যমে অলরেডি এই অপার সম্ভাবনাময় খাতটিকে সরকার, বিভিন্ন সরকার সেটাকে গুরুত্বে নিয়েছে। আচ্ছা। এবং সেই গুরুত্বের সাথে তারা বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছে এবং সেটি আমি একেবারেই নৈরাশ্যজনক নয়, অবশ্যই ভালো অগ্রগতি আছে। আবার সাথে সাথে আমাদের এই যে গতিটা আসলে খুবই স্লো, এটাকে আরো গতিশীল যদি করা যায়, তাহলে এই অপার সম্ভাবনাময় যে খাতটি, সেই খাতটিকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেটা অর্জন করতে পারবো। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে এই সরকার গত মেয়াদে অসংখ্য আসলে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো আসলে সরকারি পক্ষ থেকে প্রয়োজন হচ্ছে আপনার পলিসি সাপোর্ট এবং অবকাঠামোর উন্নয়ন, এবং সেই অবকাঠামো এবং পলিসি সাপোর্টের সাথে
বেসরকারি খাতকে যদি প্রণোদনা দেওয়া যায়, বেসরকারি খাতকে যদি উদ্যোগ নেওয়ার জন্য সহযোগিতা করা যায় এবং বেসরকারি খাতের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি উদ্যোগগুলো গ্রহণ করা যায়, তাহলে এই যে উদ্যোগ গভর্নমেন্ট নিচ্ছে বা নিয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করার জন্য প্রাইভেট সেক্টর আসলে বিকল্প নাই। তো আমি বলবো যে এই সরকারের এই পলিসি সাপোর্ট এবং অবকাঠামো সাপোর্টকে কাজে লাগিয়ে প্রাইভেট সেক্টরের সাথে সম্মিলিতভাবে যদি আমরা কাজে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে এই যে উদ্যোগগুলো সরকার নিয়েছে সেগুলো সফল হবে। যেমন অসংখ্য উদ্যোগ আপনি ধরেন যে এই পর্যন্ত অলমোস্ট সবগুলো মিনিস্ট্রি মানে ওয়েবসাইট আছে, সেখানে সমস্ত মিনিস্ট্রির ফর্মস রিপোর্ট ইত্যাদি অলরেডি অনলাইনে আছে। অনেক ই সার্ভিস করেছে গভর্নমেন্ট, যেমন ইউনিয়ন ইনফরমেশন সেন্টার করেছে, ডিস্ট্রিক্ট ই সার্ভিস করেছে, তারপর ন্যাশনাল ওয়েব পোর্টাল পলিসি সাপোর্টের জন্য কাজ করছে। সো এই যে কাজ করছে গভর্নমেন্ট, সেগুলো তো ব্যবহার করবে কারা? জনগণ। এই সার্ভিসটা নিচ্ছে জনগণ। কিন্তু আমরা জনগণকে বোধহয় এই জায়গাটা এই সরকারের একটি আরেকটি দরকার যে সচেতনতা সৃষ্টি করতে হবে। আপনার এই আইটি কে ইউজ যারা করবে, এই সার্ভিসটা যারা নেবে, তারা যদি সচেতন না হয়, তারা যদি ইউজ না করে, তাহলে কিন্তু এই সরকারের এত বেশি উদ্যোগ সেগুলো আপনার কার্যকর হবে না। আচ্ছা, একটা বিষয় যে জানতে চাইছি আপনার কাছে, যে আপনারাও সেই পাশাপাশি কিন্তু আপনারাও একটি কাজ করছেন, সেটা হচ্ছে যে আইটি একটি কম্পিটিশন আপনারা রেখেছেন, যেখান থেকে 20 জন ছাত্র বা ছাত্রীকে আপনারা নিয়ে আসছেন, নিয়ে এসে তাদেরকে ট্রেনিং এর জন্য বা ভালো আর একটু শেখাবার জন্য আপনারা জার্মানিতে নিয়ে যাচ্ছেন ট্রেনিং দেওয়ার জন্য, জাপানে নিয়ে যাচ্ছেন। তো এই বিষয়ে আমি একটু জানতে চাইছি। এটা হচ্ছে বেসিক্যালি যেটা আমি আগেই বলেছি যে এই ডিজিটাল বাংলাদেশ বা তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছাতে হয়, অনেকগুলো চ্যালেঞ্জ এখানে আছে, সেগুলো নিয়ে আমরা পরে আরো কথা বিস্তারিত বলবো। তার আগে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের যে তরুণ, যে বিশাল একটা তরুণ মেধাবী গোষ্ঠী আছে, তাদেরকে যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষিত করে দেশের বাইরে যদি আমরা পাঠাতে পারি, কারণ আপনি জানেন যে বাংলাদেশের এবং তথা যে কোনো জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছু প্রায়োরিটি সেট করা থাকে। যেমন বাংলাদেশে কৃষি, তারপরেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা এক্সপোর্ট। এক্সপোর্টের সাথে কিন্তু এখন হচ্ছে আমি মনে করি 2 নম্বরই তথ্য প্রযুক্তি চলে আসতে পারে, গার্মেন্টস সেক্টর রিপ্লেসমেন্ট অথবা প্যারালাল। তো যদি এক্সপোর্ট যদি করতে হয়, আমাদেরকে যদি ইন্টারন্যাশনাল প্রজেক্টে যদি বাংলাদেশের ছেলেমেয়েদের কাজ করতে হয়, তাহলে সেই ইন্টারন্যাশনাল প্রজেক্টে বড় প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেই কাজের অভিজ্ঞতা যদি নিতে হয়, তাহলে সেই সমস্ত বড় প্রজেক্টে দেশে বসে হোক অথবা বিদেশে বসে হোক, সেই প্রজেক্টে কাজ করতে হবে। এবং কাজ করলে তাহলে তারা এই অভিজ্ঞতা অর্জন করে যখন দেশে আবার ফিরে আসবে, প্রথমত তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে বিদেশে চাকরি করে, এবং তারা যখন ব্যাক করে বাংলাদেশে আসবে সেই অভিজ্ঞতা নিয়ে, তখন এই বিদেশি প্রজেক্ট আরো ভালোভাবে আপনার করা যাবে। কারণ এই জাতীয় বিষয় কিন্তু নতুন কিছু নয়। কারণ আপনার যেমন ইন্ডিয়া কেন ভালো করছে, আজ থেকে 10-20 বছর আগে বা 30 বছর আগে ইন্ডিয়ান দক্ষ প্রযুক্তিবিদরা দেশের বাইরে আমেরিকাতে বা ইউরোপে বিভিন্ন উন্নত দেশে তারা আইসিটির বড় বড় প্রজেক্টে কাজ করে এখন তারা ব্যাক করছে, এবং ইন্ডিয়াতে বসে তারা এখন আউটসোর্সিং এর মাধ্যমে বা দেশের উন্নত দেশের বড় বড় প্রজেক্টে কাজ করে অনেক টাকা দেশের জন্য একটা আর্থসামাজিক এইটাকে চিন্তা করেই, যেহেতু রেমিটেন্স একটা বড় খাত, আপনি জানেন যে গত বেশ 5-7 বছর যাবত অর্থনৈতিক রিসেশন চলছে ওয়ার্ল্ড ওয়াইড। সেই রিসেশনে কিন্তু বাংলাদেশে খুব একটা এফেক্ট হয়নি। বিকজ অফ হোয়াট? জাস্ট সিম্পল হচ্ছে যেখানে সেটা হচ্ছে যে আপনার আমাদের এইখানের যে আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের দেশে যে আপনার ফরেন কারেন্সি আর্নিং, এবং আমাদের যারা বিদেশে কাজ করছে রেমিটেন্স যারা পাঠাচ্ছে, এই রেমিটেন্সের কারণে, এবং আমাদের যে গার্মেন্ট শিল্প তাদের মানে এক্সপোর্টের কারণে আমরা সেই রিসেশনটা সেইভাবে আপনার ফেস করতে হয়নি। কিন্তু এটা যে সবসময় থাকবে তা নয়। তো যে কারণেই আমাদের এই যে যুব সমাজকে, যেখানে এখন রেমিটেন্স পাঠাচ্ছে বেসিক্যালি যারা আপনার লেবার শ্রেণীর বেশি, এবং তথ্য প্রযুক্তি খাতে রেমিটেন্সের পরিমাণ সেই তুলনায় তত নয়। কিন্তু আমরা যদি এই ইয়াং ট্যালেন্টদেরকে সারা দেশ থেকে বাছাই করে উন্নত দেশের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে অনেক বেশি বেড়ে যাবে, এবং একটা পর্যায়ে তারা ফিরে এসে বাংলাদেশে বড় প্রজেক্ট করতে সক্ষম হবে। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইছি যে এই তথ্য প্রযুক্তির নানান ব্যবহার কিন্তু
তরুণদের কিন্তু বেশ আগ্রহ রয়েছে এবং তাদের আগ্রহ লক্ষ্য করা যায়, কিন্তু এই ব্যবহারের কখনো সুফলতাও আছে, আবার কিন্তু কুফলতাও রয়েছে। তো সেই কুফলগুলো কি আসলে, একটু কারণগুলো বলবেন কি? আপনার বিজ্ঞানের যে কোনো আবিষ্কারের ক্ষেত্রেই আপনার যেটা বাংলাদেশ মানে জনগণের জন্য আশীর্বাদ হিসেবে আসে এবং সেটার কুফলও সাধারণত থাকে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আসলে এটা সচেতনতার উপর। আপনার আমরা যদি ইয়াং সমাজকে সঠিকভাবে সচেতন করতে পারি, তাহলে এই তথ্য প্রযুক্তির বা এই ইনফরমেশন সুপার হাইওয়ের যে সুফলগুলো সেগুলোই তারা পাবে এবং যে কুফলগুলো সেখান থেকে তারা বিরত থাকবে। সেটা আমি যেটা বলবো যে সচেতনতা সৃষ্টিটাই এখানে হচ্ছে সবচেয়ে বড়। পরিত্রাণের উপায় কি তাই আপনি বলছেন? সচেতনতাই দরকার। সেই ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, গভর্নমেন্ট মাঝে মধ্যে কিছু রেস্ট্রিকশন করে, বাট আমি ব্যক্তিগতভাবে এই রেস্ট্রিকশন গুলোকে সলিউশন মনে করি না। আমি মনে করি যে এখানে সবাইকে এবং বিশেষ করে এই আমাদের যুব সমাজকে এই বিষয়ে সচেতন করতে হবে। সচেতন করলে আমার মনে কুফলগুলোকে আমরা আসলে দূর করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিগত সরকার যদি বলি বা এই সরকারি যদি বলি, তারা ডিজিটাল বাংলাদেশের যে প্রজেক্টটা তারা হাতে নিয়েছে, সেই জায়গাটার আসলে অগ্রগতি কতটুকু আপনি দেখতে পাচ্ছেন? যেমন আগেও বলছিলাম যে অগ্রগতি আমি বলবো যে একেবারেই নৈরাশ্যজনক নয়। অবশ্যই বেশ কিছু পদক্ষেপ গভর্নমেন্ট নিয়েছে। এর মধ্যে আমি ইউনিয়ন ইনফরমেশন সেন্টার বললাম, আপনার জেলা তথ্য বাতায়নের কথা বললাম, জেলা ই সার্ভিস সাইটের কথা বলছে। তারপরে আপনার অলমোস্ট প্রত্যেকটি মন্ত্রণালয়েরই এখন ওয়েবসাইট আছে, সেখানে সমস্ত ফর্মস গুলো রয়েছে, যেখানে আপনার হাইটেক পার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আইসিটি ইনকিউবেটর আমাদের আছে। তো এই যে বিষয়গুলো আপনার মোটামুটি ভালো অগ্রগতি ইতিমধ্যে হয়েছে, বাট আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড না এবং জাতীয়ভাবেও আমাদেরকে এখানে স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ নাই। বিকজ দীর্ঘদিন যাবৎ হাইটেক পার্কের কথা আমরা শুনে আসছি, কিন্তু এটা এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি হয়তো হবে, আশা করছি সেটা যত তাড়াতাড়ি হয় তত মঙ্গল। এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা এবং ডিজিটাল বাংলাদেশের যে ডেফিনেশন, যারা ডিজিটাল বাংলাদেশের উপকার এবং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের লেখালেখি এবং কথা থেকে আমি যতটুকু বুঝেছি যে ডিজিটাল বাংলাদেশ মানেই হচ্ছে আমাদের জাতীয় জীবনে সর্বক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের জনগণের জীবন মানের উন্নয়ন ঘটানো এবং আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা রাখা। আচ্ছা, তো শিক্ষা ব্যবস্থা আসলে কি কি অসঙ্গতি যদি রয়েছে, যদি এটার সাথে একটু রিলেট করে বলতেন। এটাকে আপনার আমি সাথে আরেকটু রিলেট করতে চাই চ্যালেঞ্জগুলোর যে বিষয়গুলো। এর মধ্যে একটি চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষা ব্যবস্থা বা প্রশিক্ষণের যে চ্যালেঞ্জগুলো। ইন্টারন্যাশনাল প্রজেক্ট যদি করতে হয় অথবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রজেক্ট যদি করতে হয়, তাহলে অবশ্যই আপনার শিক্ষা ব্যবস্থায় এই ইন্ডাস্ট্রির সাথে রিলেভেন্ট কারিকুলাম প্রণয়ন করতে হবে এবং সেইভাবেই তাদেরকে প্রশিক্ষণ বা শিক্ষণ দিতে হবে। তো আমাদের দেশে যেটা হচ্ছে, এটা আমার একান্তই ব্যক্তিগত অবজারভেশন, বুয়েট বাংলাদেশের একটা গর্ব এবং বুয়েটে কিন্তু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং 1986-এ প্রচলন হয় এবং সেখানে তাদের কোর্সের টাইটেলটাই ছিল বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এবং তার পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো আসলো, সেখানে কিন্তু তারা ডিফারেন্ট টাইটেলে কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম, দ্যাট ইজ আইটি প্রোগ্রাম চালু করেছে। কিন্তু আসলে এই আইটি প্রোগ্রামগুলো আসলে আমাদের আরো চিন্তা করা উচিত, এগুলো নিয়ে কাজ করা উচিত। আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, হয়তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো অনেক কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। 21শে দুপুরে আজকের আয়োজন এখানে শেষ। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।